আফা, স্যার কালকে রাত থাইকা ঘরের দরজা বন্ধ কইরা বসে আছে। ওরা আতকে উঠে বলল, মানে? কালকের রাইতে স্যার বলেছে ওনার মাইগ্রেন উঠছে, ওনারে যেন বিরক্ত না করি। আমি আর রাতে ডাকি নাই, সকালে দরজা টোকা দিছি, দরজা খুলে না। কেমন লাগে কন্ত আফা? মাথায় বেদনা, তয় কিছু খাবো না, ওষুধও খায় না, খালি ভিতর দেয়া কইছে আমারে ঘুমাইতে দাও, বিরক্ত করো না। কি করি কন আফা? ওরা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। আরশাদকে নিয়ে আর পারা যায় না। এই লোকটার স্বভাব শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া। কি লাভ? অসহ্য ব্যথা সহ্য করে বিছানায় পড়ে থেকে চুপচাপ ওষুধ খেয়ে নিলেই তো হয়। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, আমি আসছি। আরশাদের ঘরের দরজায় অনবরত ধাক্কা দিতেই যাচ্ছে ওরা। অপর প্রান্ত থেকে কোনো প্রকার সাড়া শব্দ নেই, তবুও ক্ষান্ত হবার কোনো ভাবালক্ষণ দেখা যাচ্ছে না তার মধ্যে। প্রবল জেদি এবং ধৈর্যশীল মেয়েটা। আরশাদ দরজা না খোলা পর্যন্ত ক্লান্ত না হয়ে অনবরত দরজায় ধাক্কা দিয়ে যাওয়ার ক্ষমতা তার আছে। অবশেষে বদ্ধ দরজার অপর প্রান্ত থেকে ভেসে এলো আরশাদের বিরক্তিমাখা কণ্ঠস্বর। গেট আউট মতিউর। ওরা শুকনো ঢোক গিলে উঁচু গলায় বলল। স্যার, আমি ওরা। অপর প্রান্ত থেকে ওরা কোনো আওয়াজ পেল না। ওরা শান্ত গলায় বলল, স্যার প্লিজ একটাবার দরজা খুলুন, আপনাকে মেডিসিন নিতে হবে। আরশাদ ভেতর থেকে থমথমে গলায় বলল। আমি দরজা খুলবো না, তুমি চলে যাও। ওরা জেদি হলেও আরশাদের জেদের কাছে তা কিছুই না। একবার যখন বলে দিয়েছে দরজা খুলবে না, তখন কিছুতেই খুলবে না। আপাতত দরজার সামনে থেকে সরে গেল ওরা। বেশিক্ষণ ধাক্কাধাক্কি করলে আরশাদ রেগেমেগে ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে। এই বিশাল দোতলা বাড়িতে আরশাদ একা থাকে। এখান থেকে সামান্য দূরে একটা ফ্ল্যাট কেনা হয়েছে কেবলমাত্র তার টিমের সদস্যদের জন্য। সেলিব্রিটি মানুষেরা সাধারণের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে চায় না। সিনেমার অন্যান্য সাধারণ অভিনেতাদের কস্টিউম যে ডিজাইন করে, সে কি আরশাদের মতো বড় সেলিব্রিটির কস্টিউম ডিজাইন করবে? আরশাদের রয়েছে নিজস্ব কস্টিউম ডিজাইনার, এছাড়াও নিজস্ব মেকআপ ম্যান, হেয়ার ড্রেসারও। আরশাদ আবার 12 মাস ডায়েট করে। তার ডায়েট অনুযায়ী রান্না করা সকলের সাধ্য নয়। এছাড়া যার তার হাতে রান্নাও খেতে পারে না। একজন সুদক্ষ বাবুর্চিও রয়েছে তার টিমে। এমন নাম করা একজন তারকা, অথচ তার কোনো শত্রু থাকবে না এটা তো হয় না। আরশাদেরও রয়েছে। যে মানুষগুলো তাকে খ্যাতির শিখরে দেখে ভেতরে ভেতরে জ্বলে পড়ে যায়, সেই মানুষগুলোই তার শত্রু। শত্রুপক্ষ চাইলে কোনো একদিন অতর্কিতভাবে তার উপরে হামলা টামলা করে বসতে পারে। এমন নির্মমভাবে কোনো মানুষের হাতে মরতে চায় না আরশাদ। এ কারণেই সে যেখানেই যায় তার সঙ্গী হয় ঝড় তুফান। সিনেমার জগতে প্রায় সকলেই নকল নাম ব্যবহার করে। ঝড় তুফানও তার ব্যতিক্রম নয়। এই দুই ভাই রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে। সর্বক্ষণ এদের পরনে কালো পোশাক, চোখে সানগ্লাস আর কাঁধে ঝুলন্ত লাইসেন্স করা বন্দুক। টিমের এই সকল সদস্যরা শুটিংয়ে আরশাদের সঙ্গে যায়। শুটিং বাদে অন্যান্য মিটিংয়ে কেবল ঝড় তুফান এবং ওরা যায়। একটা মানুষের এত ক্ষমতা, চারিপাশে ভক্তদের এত ভালোবাসা, সামান্যতম কাজ করার জন্যেও যার রয়েছে কর্মচারী, তার কিসের এত জেদ কে জানে। নিজেকে কষ্ট দেওয়া আরশাদের বরাবরের অভ্যাস। নিজেকে দেওয়া এই কষ্টই যেন তার কাছে আনন্দের। টিমের সকলে এই দীর্ঘদিন ধরে খুব কাছে থেকে দেখছে সুপারস্টার আরশাদ হককে। ভক্তদের কাছে সে অসম্ভব বিনয়ী, স্বল্পভাষী এবং উদার প্রকৃতির। তবে ব্যক্তিগত জীবনে আরশাদ যেন একটু বেশি অন্যরকম। বসার ঘরে সোফায় এসে বসলো ওরা। সঙ্গে সঙ্গে কফির মগ হাতে আগমন ঘটল মতিউরের। মতিউর মগটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে চিন্তিত স্বরে বলল, স্যার কি দরজা খুলছে আফা? ওরা কফির মগে ছোট্ট চুমুক দিয়ে বলল। উম, খালাম্মারে একটা ফোন দিই। ওরা হতাশ গলায় বলল, আপনার কি লজ্জা নেই মতিউর ভাই? গতবার যখন স্যার মাইগ্রেন নিয়ে দরজা বন্ধ করে বসেছিলেন, তখন ওনাকে ফোন করেছিলেন, পরে কি ঝাড়িটাই না খেলেন স্যারের কাছে। আরশাদের মা সেলিনা হক থাকেন সিলেটে। ছেলে বিরাট তারকা হওয়া সত্ত্বেও তার স্বামী স্মৃতি বিজড়িত ছোট্ট বাড়িটাই রয়ে গেছেন। মাস দুয়েক আগে ঠিক এভাবেই মাইগ্রেনের ব্যথা উঠেছিল আরশাদের। আরশাদ যথারীতি ওষুধপথ্যের ঝামেলা এড়িয়ে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। মতিউর অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে ফোন করে বসে সেলিনা হককে। আরশাদের মাথা ব্যথা ওই দিনই সেরে গেলেও পরদিন সকালে সেলিনা এসে হাজিরে বাড়িতে। কোনো এক অজানা কারণে আরশাদ তার মায়ের মুখোমুখি হতে চায় না। অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের আগমনে তার সমস্ত রাগ গিয়ে পড়ে বেচারা মতিউরের উপরে। মতিউর দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামে গেলে সকলে কয় নায়কের বাড়িতে কাম করো, তোমার মতো সুখী কজন? তা করে কে বোঝাবে আসলে কি জ্বালা? পারলে কবে এই কাম ছাইরা দিতাম। মানুষটার মায়ায় পড়ে গেছে বইলা পারি না। আরশাদের জন্য এই মানুষটার উদ্বেগ যেন একটু বেশি।
অবশ্য সেটাই স্বাভাবিক। ক্যারিয়ার প্রায় শুরু থেকে আরশাদের সঙ্গে আছে মতিউর। অরা বলল, ডাক্তারকে খবর দিন মতিউর ভাই। ডাক্তারের খবর দেয়া লাভ কি? স্যার তো দরজাই খুলে না। তাতে কি, এসে বসে থাকুক। স্যার দরজা খোলার সঙ্গে সঙ্গেই তো তাকে প্রয়োজন হবে। মতিউর ঘাট নেড়ে চলে গেল। আনমনে অরার চোখ পড়ল দেয়ালে ঝুলন্ত প্রকাণ্ড ছবিটার দিকে। সিলেটের কোনো এক চা বাগানে তোলা ছবি। পেছনে ডুবন্ত সূর্য, তার সামনে দাঁড়িয়ে আছে আরশাদ। আরশাদের কোলে 6 মাস বয়সী কথা। বাচ্চাটাই বাড়িতে থাকলে বেশ ভালো হতো। কথা যদি একবার তার কোমল হাতে দরজায় টোকা দিয়ে তার বাবাকে বেরিয়ে আসতে বলতো, আরশাদ কি পারত এই সমস্ত জেদ ধরে রাখতে? আরশাদ এমনটা ছিল না। চাকরির 4 বছরের প্রথম বছরটায় অরা দেখা পেয়েছিল ভিন্ন এক আরশাদের। সে আরশাদ হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতো, কঠিন পরিস্থিতিতে নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে জানত। মাসে 2 মাসে একবার স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠত। কাজে একটু অবসর পেলেই ছুটে যেত মায়ের কাছে। সেই মানুষটা হঠাৎ করেই বদলে গেল। হঠাৎ করে বললে ভুল হবে, ডিভোর্সের পর। আরশাদের আকাশচুম্বী খ্যাতিতে ডিভোর্সের মতো নেতিবাচক ঘটনার কোনো আঁচই পড়েনি, বরং তার কর্মজীবনে সাফল্য হয়ে উঠেছে আরও শতগুণ উজ্জ্বল। সুপারস্টার আরশাদের জীবন যতটা উজ্জ্বল হয়েছে, ব্যক্তি আরশাদের জীবন হয়েছে ঠিক ততই নিষ্প্রভ। নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সে। কাজের বাইরে সারাক্ষণ চোখে মুখে স্থায়ী হয়ে থাকে বিচিত্র এক কাঠিন্য। বছর পেরিয়ে গেছে, বন্ধুদের সঙ্গে দেখা হয় না, মায়ের সঙ্গেও কথা হয় না বহুকাল। তার এই বদলে যাওয়ার পেছনে ডিভোর্স কি একমাত্র কারণ? ডিভোর্স নিয়ে আরশাদকে কখনোই খুব একটা চিন্তিত বলে মনে হয়নি অরার। নওশিনের প্রতি তার মনে কোনো প্রকার অনুভূতি অবশিষ্ট থাকাও অসম্ভব। ডিভোর্সের পর থেকে আরশাদ তাকে সহ্য করতে পারে না। নওশিনের নামটা শুনলেও যেন রাগে তার সমস্ত শরীর জ্বলে ওঠে। নওশিন যদিও চেয়েছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে ডিভোর্সের পর স্বাভাবিক একটা সম্পর্ক বজায় রাখতে, মূলত তার সম্ভব হয়নি আরশাদের জন্যই। অরার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে এখানে বসে আছে কেন? অনেকদিন পর একটা ছুটির দিন পেয়েছে, কোথায় আরাম করে ঘুম দিবে, সীমার সঙ্গে সিনেমা দেখবে। স্যারের জেদ ভাঙিয়ে দরজা খোলানো নিশ্চয়ই ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে না। আরশাদ তাকে এই দায়িত্ব পালন করার নির্দেশও দেয়নি। মেয়ে মানুষ হওয়ার এই জ্বালা, কারোর যন্ত্রণা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। বিশেষ করে যে মানুষটা অরার জীবনটাকে বদলে দিয়েছে, তার যন্ত্রণা এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও মতিউরের মতো সেও মানুষটার মায়ায় পড়ে গেছে। অরার 7-5 ভাবনায় ছেদ পড়ল রিংটোনের শব্দে। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম। মেয়েটা নিশ্চয়ই ভার্সিটি থেকে ফিরে তার জন্য অপেক্ষা করছে। ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে তীক্ষ্ণ তীরের মতো ছুটে এলো প্রকাণ্ড এক ধমক। কোথায় তুই? এতক্ষণ লাগে বাসায় ফিরতে? তুই কি এখনো ওই সাবেরের সাথে রয়েছিস? শুনে না করা, তুই যদি আবারও ওই ছেলেটার কাছে ফিরে যাস তাহলে এই বাসায় ফিরে আসবি না। অরা অবাক হয়ে লক্ষ্য করলো এত সব ঝামেলার ভিড়ে সে ভুলেই গিয়েছিল আজ দুপুরে কয়েক মিনিটের জন্য সাবেরের সঙ্গে হওয়া সেই কথোপকথনের ব্যাপারটা। কি আশ্চর্য ব্যাপার, যে মানুষটাকে একসময় সব থেকে বেশি ভরসা করত, আজ তার কথা ভেবে 1 সেকেন্ডও অপচয় করছে না মস্তিষ্ক। অরা থমথমে গলায় বলল, আমি তোর ক্রাশের বাড়িতে। সীমা হকচকিয়ে গিয়ে বলল, আর সাথে বাড়িতে? তোর না ছুটি? অরা আক্ষেপে সুরে বলল, আর ছুটি? যতদিন এই চাকরি আছে ততদিন মনে হয় না কোনো ছুটি পাবো। ওই বত্তার সাথে বেশিক্ষণ কথা বলিস নি তো? না। ভেরি গুড। তোর ফিরতে কি দেরি হবে রে? বুঝতে পারছি না, চেষ্টা করবো সন্ধ্যার আগে ফিরতে। শিবার সঙ্গে কথা শেষ করে অরা ডায়াল করলো আরশাদের নাম্বার। অনবরত দরজায় ধাক্কা দিয়ে 1 দফা বিরক্ত করা হয়েছে, এবার আরেক দফা বিরক্ত করা হবে অনবরত ফোন দিয়ে। অরা বারবার আরশাদের নাম্বারে ডায়াল করছে আর বারবার অপর প্রান্ত থেকে কল কেটে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে অরা খেয়াল করলো আরশাদের নম্বরে কল যাচ্ছে না, কারণ একটাই। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে আরশাদ নিজের ম্যানেজারকে ব্লক করে দিয়েছে। অরাকে অবশ্য এই নিয়ে খুব একটা বিচলিত মনে হলো না। এর আগেও সে বহুবার তার স্যারের কাছে ব্লক খেয়েছে। শুটিংয়ের সময় সাধারণত আরশাদের ফোনটা তার কাছে থাকায় নিজ দায়িত্বে সেই ব্লক তুলেও ফেলেছে। ডাক্তার ইশতিয়াক ইতিমধ্যেই চলে এসেছেন, আরশাদের ব্যক্তিগত চিকিৎসক তিনি। এছাড়াও ঢাকার নামি এক হাসপাতালে চেম্বার আছে তার। ডাক্তার ইশতিয়াক চিন্তিত গলায় বললেন, স্যারকে গত মাসে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি রেগুলার নিচ্ছেন? অরা না সূচক মাথা নাড়ালো। কোনো মানে হয়? আমি ওনাকে বারবার বুঝিয়েছি মেডিসিনগুলো রেগুলার না নিলে তিনি ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়বেন। অরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমি 2-1বার মেডিসিনের কথা বলে ধমক খেয়েছি। একটা মানুষ যদি নিজের ভালো নিজেই বুঝতে না পারে তাহলে আমার কি করার আছে বলুন? ডক্টর ইশতিয়াক হতাশ গলায় বললেন, আমি বুঝি না স্যার কেন নিজের চিকিৎসা বেলায় এতটা উদাসীন। তিনি বাংলাদেশে অ্যাসেট, ওনার কোনো ক্ষতি হওয়ার অর্থ ইন্ডাস্ট্রির ক্ষতি। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল,
ভালো কথা বললেন তো, আমি আসছি। সঙ্গে সঙ্গে ওরা উঠে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে আবারও চলে গেল আরশাদের ঘরের সামনে। দরজায় ছোট্ট টোকা দিয়ে শান্ত গলায় বলল, স্যার, ইশতিয়াক সাহেব এসেছেন, একবার দরজাটা খুলবেন প্লিজ। অপর প্রান্ত থেকে কোনো প্রকার সারা শব্দ এলো না। সেটাই তো স্বাভাবিক। আরশাদ একবার যখন ঠিক করেছে দরজা খুলবে না, তখন সমগ্র পৃথিবী উল্টে গেলেও খুলবে না। ওরা আবারও বলতে লাগলো, কাল থেকে কিন্তু আবারও শুটিং শুরু হচ্ছে স্যার। এখন যদি আপনি দরজা না খুলেননি তাহলে ইশতিয়াক সাহেব আপনার সাথে ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনি সুস্থ হতে পারবেন না, আগামীকাল শুটিংও করতে পারবেন না। আমি কি তাহলে ডিরেক্টরকে ফোন করে বলবো শুটিং ক্যান্সেল করতে? ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়ক নায়িকা সফলতার স্বাদ পাওয়া মাত্রই অহংকারে ডুবে যায়। কাজের প্রতি মনোযোগ তাদের হারিয়ে যায়। মনে করে এখন তো তারা সফল নায়ক নায়িকা, অতিরিক্ত পরিশ্রম না করলেও তাদের সিনেমা হিট হবে। তাই দেরি করে সেটে যাওয়া, যখন তখন শুটিং ক্যান্সেল করা হয়ে দাঁড়ায় তাদের প্রতিদিনকার অভ্যাস। সেদিক থেকে একেবারে ব্যতিক্রম আরশাদ। ব্যতিক্রম বলেই হয়তো সফলতার শিখরে অবস্থান তার। নিজেকে অবহেলা করলেও কাজকে কখনোই অবহেলা করতে পারে না সে। ক্যারিয়ারের এতগুলো দিন পেরিয়ে গেছে, এত এত সিনেমা সাফল্যের খাতায় নাম লিখেছে, তবুও কাজের প্রতি তার উৎসাহ একাগ্রতা ঠিক আগের মতোই। দীর্ঘ নীরবতার পর অবশেষে ভেতর থেকে শোনা গেল আরশাদের ক্ষীণ কণ্ঠস্বর। 2409। ওরা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধি তার মস্তিষ্কে তরঙ্গের মতো খেলে বেড়ায়। তাই এলোমেলো এই সংখ্যাগুলোর অর্থ উদ্ধার করতে এতটুকু অসুবিধা হলো না তার। সংখ্যাগুলো দরজার লকের পাসওয়ার্ড। শত্রুর অভাব নেই বলেই আরশাদের এই বাড়িতে হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। সবগুলো ঘরের দরজায় পাসওয়ার্ড যুক্ত লক। সঠিক পাসওয়ার্ড ছাড়া এই লক খোলার উপায় নেই। কেউ চেষ্টা করে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে। এক মুহূর্তের জন্য নিজের প্রতি মুগ্ধ হলো ওরা। আরশাদকে দরজা খোলাতে সক্ষম হয়েছে বলে নয়, তার বিশ্বাস অর্জন করতে পেরেছে বলে। আরশাদের যে ঘরটাতে থাকে তার পাসওয়ার্ড একমাত্র আরশাদ ছাড়াও কেউ জানে না, এমনকি মতিউরও না। আর সেখানে এতটা অবলীলায় অরাইকে সেই পাসওয়ার্ড বলে দিল। ঘরটা অন্ধকারে ছেয়ে আছে। জানালার পর্দা টেনে দেওয়া। পর্দার ফাঁক থেকে এক চিলতে আলো ঘরে এসে পড়লেও তার তীব্রতা অতি ক্ষীণ। ছোট ছোট পা ফেলে বিছানার দিকে এগিয়ে যেতেও কি যেন একটা পায়ে বাঁধলো। আর ওরা নিচে তাকিয়ে দেখলো অসংখ্য কাগজপত্র, বিশাল একটা ডায়েরি, আরও কি সব হাবিজাবি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সবই আরশাদের হোমওয়ার্ক। শুটিংয়ের আগে নিজের চরিত্র নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করা এবং পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার প্রস্তুতি নেওয়া তার সাফল্যের গুরুত্বপূর্ণ একটি কারণ। কাগজগুলো সাবধানে মেঝে থেকে তুলে নিয়ে টেবিলের উপর রাখলো ওরা। ঘরের আবহাওয়া হিমশীতল, প্রচণ্ড শীতে গা কেঁপে উঠছে। কতক্ষণ ধরে এসি চলছে কে জানে। বিছানার পাশে থাকা সাইড টেবিল থেকে রিমোটটা নিয়ে এসি বন্ধ করে দিল ওরা। তবুও কমছে না শীতের তীব্রতা। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল ওরা। গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে আরশাদ। ওরা হাঁটু গেড়ে তার মাথার কাছে মেঝেতে বসে পড়ল। ঘরে আলো নেই, তবু ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে মলিনতায় ছেয়ে থাকা তার মুখটা। আরশাদের ঠোঁট দুটো একটু পর পর কেঁপে উঠছে। সে ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে। প্রচন্ড মাথা ব্যথায় সে ঘুমাতে পারে না। একটু আগে শুধু ঠোঁট দুটো কাঁপলেও এখন কেঁপে উঠছে তার পুরো শরীর। আরশাদের কি জ্বর এসেছে? এলেও অবাক হওয়ার কিছু নেই। বেশিক্ষণ এই হিমশীতল পরিবেশে থেকে যে কেউ জ্বরে কাবু হয়ে যেতে পারে। ওরার খুব ইচ্ছে করছে আরশাদের কপালে হাত দিয়ে জ্বর পরিমাপ করে দেখতে। কাজটা কি ঠিক হবে? যদি নারী বিদ্বেষী আরশাদ এতে রেগে গিয়ে তাকে চাকরি থেকে ফায়ার করে দেয়? চাকরি হারানোর ভয় উপেক্ষা করে ওরা তার কম্পিত হাতটা রাখলো আরশাদের কপালে। আরশাদের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, তবে সঙ্গে সঙ্গে ওরার বুকটা ধক করে উঠল। জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তীব্র জ্বর সহ্য করা সম্ভব নাকি? আরেক মুহূর্ত অপচয় না করে ওরা ছুটে গেল ডক্টর ইশতিয়াককে খবর দিতে। পরবর্তী 2টি ঘন্টা কাটলো আরশাদের চিকিৎসায়। তার মাথায় পানি দেওয়া হলো, মাইগ্রেন এবং জ্বরের ওষুধ খাওয়ানো হলো, ইঞ্জেকশন পুশ করা হলো। এতক্ষণ জেদ ধরে দরজা বন্ধ করে বসে থাকলেও এখন চিকিৎসার সবগুলো ধাপে বাধ্য ছেলের মতো ডাক্তার সাহেবকে সহযোগিতা করলো আরশাদ। যদিও ওষুধের প্রভাবে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। তীব্র মাথা ব্যথার কারণে গতকাল রাতেও ঘুম হবার কথা নয়। আরশাদ ঘুমিয়ে পড়ার পর ডাক্তার সাহেব গম্ভীর ভঙ্গিতে বেশ অনেকগুলো কথা বললেন ওরাকে। কথাগুলোর সারমর্ম যে করেই হোক গত মাসে দেওয়া ওষুধগুলো তাকে খাওয়াতে হবে। পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। আকাশে রক্তিম আভাত ছড়াছড়ি। সীমাকে দেওয়া কথাটা রাখা গেল না। সন্ধ্যার আগে বাড়ি ফেরা যাবে। আরশাদ ঘুমিয়েছে আধা ঘন্টা হলো। ঘুম ভাঙতে এখনো বেশ দেরি। সে ঘুম থেকে ওঠার আগে নিশ্চয়ই বাড়ি ফিরে যেতে পারে না। এই ফাঁকে কয়েকটা কাজ এগিয়ে রাখবে বলে ঠিক করলো ওরা। ভাগ্যিস ব্যাগে ল্যাপটপটা ছিল। কাল আরশাদের শুটিং ঢাকার একটা শুটিং হাউসে। সিনেমার পর্দায় নায়ক নায়িকাদের বাড়ি বলতে আমরা যা দেখি তা মূলত এই শুটিং হাউসে। অবিকল সাধারণ বাড়ির মতো সাজানো গোছানো একটা বাড়ি। তবে মজার ব্যাপার হলো এই বাড়ির কোনো ঘরে ফ্যান বা এসি নেই। ফ্যানের শব্দে শুটিং করা সম্ভব নয়। এছাড়াও যে ঘরে দৃশ্য ধারণ করা হয় তার ছাদে বিশাল বিশাল লাইট ঝুলিয়ে রাখা হয়।
ফ্যান থাকলে যা করা সম্ভব নয়। একটা সিনেমার স্ক্রিপ্টে গল্প অনুযায়ী ধারাবাহিকভাবে দৃশ্যগুলো সাজানো থাকে, তবে শুটিংয়ের সময় দৃশ্য ধারণ করা হয় এলোমেলোভাবে। উদাহরণস্বরূপ, কোনো স্ক্রিপ্টের প্রথম দৃশ্যে নায়িকা মারা গেছে, দ্বিতীয় দৃশ্যে নায়ক শোকে পাথর হয়ে বসে আছে। শুটিংয়ের সময় চাইলে শোকে পাথর হয়ে থাকা দৃশ্যটা আগে ধারণ করা যেতে পারে। আবার যেদিন প্রথম দৃশ্য ধারণ করা হয় সেদিন দ্বিতীয় দৃশ্য ধারণ না করলেও সমস্যা নেই। পুরোটাই নির্ভর করে শুটিংয়ের সুবিধা অসুবিধার উপর। পরবর্তীতে এডিটের সময় আবারও স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত ধারণকৃত দৃশ্যগুলোকে সাজিয়ে ফেলা হয়। এই যেমন আরশাদের এই সিনেমার 38 নম্বর দৃশ্যে নায়ক নায়িকা গাড়িতে ঝগড়া করতে করতে ঢাকার এয়ারপোর্টে যাচ্ছে। একটু পর কক্সবাজারের উদ্দেশ্যে তাদের ফ্লাইট। আবার 29 নম্বর দৃশ্যটা এমন, তারা প্লেন থেকে কক্সবাজারে এয়ারপোর্টে নেমেছে। নায়ক সেই ঝগড়ার জন্য বারবার ক্ষমা চাইছে, তবুও নায়িকা রাগ ধরে বসে আছে। 29 নম্বর দৃশ্যের শুটিং ইতিমধ্যেই করা হয়ে গেছে। আগামীকাল ধারণ করা হবে 38 নম্বর দৃশ্য। এভাবে এলোমেলো দৃশ্য ধারণের ক্ষেত্রে যে বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় তা হচ্ছে কস্টিউম। সিনেমার শুটিংয়ে নায়ক নায়িকা যে পোশাক পরে থাকে ওগুলোই কস্টিউম। যেহেতু 29 নম্বর দৃশ্যটা আগে ধারণ করা হয়েছে, তাই ওই দৃশ্যে নায়ক নায়িকার পরনে যে কস্টিউম ছিল 38 নম্বর দৃশ্যে সে একই কস্টিউম থাকতে হবে। না হলে দেখা যাবে নায়ক নায়িকা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এক পোশাকে আর সেখানে গিয়ে নেমেছে আরেক পোশাকে। কস্টিউমগুলো যত্নে নিজের কাছে রাখার কাজ কস্টিউম ডিজাইনারের। ওরা ফোন করলো আরশাদের কস্টিউম ডিজাইনার শাওনকে। শিডিউল মিলিয়ে আগামীকাল কোন কোন কস্টিউম লাগবে তা জানিয়ে দিল।